where the mind is without fear and the head is held high, where knowledge is free. স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার শুভেচ্ছা নিবে। যে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, এই ক্লাসগুলিতে আমি তোমাদের কেমিস্ট্রি বিষয়ে পড়াচ্ছি। গত ক্লাসে আমি পরমাণু গঠন সম্বন্ধে পড়িয়েছি। আমি শ্রী প্রবীর কুমার রায়, মালদা জেলা স্কুলের রসায়নের সহশিক্ষক। গত সপ্তাহে বোরের পরমাণু মডেল যে পড়িয়েছিলাম, সেখানে এনতম কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তি কত, বোর কক্ষপথের ব্যাসার্ধগুলি নির্ণয় করেছি, বর্ণালী রেখা বিশ্লেষণ করা হয়েছে বোর তত্ত্বের সাহায্যে। বোরের পরমাণু মডেলের আজকে সাফল্য ও ত্রুটি দু একটি কথা বলবো। তোমরা সকলেই 9 এবং 10-এ এই বোর মডেলের সাফল্য ত্রুটি কিছুটা পড়েছো। সেই কথাগুলি আবার আজকে আমি একটু বলছি। বোরের পরমাণু মডেলের সাফল্য পরমাণুর স্থায়িত্ব বোরের পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যাচ্ছে। রিডবার্গ ধ্রুবক স্থায়িত্ব, রিডবার্গ ধ্রুবক আর, এটা আমরা আগের ক্লাসে গণনা করেছি। এই বোর পরমাণু মডেলের সাহায্যে আর এর মান গণনা করা গেছে। আয়নীভবন শক্তি, এটা গত ক্লাসে আমরা গণনা করে দেখিয়েছি। 4 নম্বর বর্ণালী বিশ্লেষণ, রেখা বর্ণালী, অর্থাৎ বামার সিরিজ, লিম্যান সিরিজ, যে সিরিজগুলো আছে সেই সিরিজে এই বোর পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করা গিয়েছে। মোটামুটি এই সাফল্যগুলো তোমরা পড়েছ। আর ব্যর্থতার মধ্যে রয়েছে 1 নম্বর ব্যর্থতা, বোরের পরমাণু মডেল ছিল দ্বিমাত্রিক। অ্যাকচুয়ালি পরমাণুর গঠন ত্রিমাত্রিক। 2 নম্বর, বোরের পরমাণু মডেল শুধুমাত্র একটি ইলেকট্রনের জন্য, একটি ইলেকট্রন যে সিস্টেমে আছে, সে হোক পরমাণু হোক আয়ন হোক, তার জন্য শুধু বোরের পরমাণু মডেলকে সাহায্যে বর্ণালীগুলোর বিশ্লেষণ করা যাচ্ছে। কিন্তু একাধিক ইলেকট্রন যে সিস্টেমে আছে, যেমন লিথিয়াম, এর মধ্যে 3টে ইলেকট্রন আছে, এগুলোকে ব্যাখ্যা করা যায় না। তারপরে রয়েছে এই বর্ণালী, যখন কোনো পরমাণু
তড়িৎ এবং চুম্বকের মধ্যে স্থাপন করলে সেই পরমাণু থেকে উৎপন্ন বর্ণালীগুলো যে একাধিক রেখায় বিভাজন হয়, অর্থাৎ ফাইন স্ট্রাকচার বলা হয়, সূক্ষ্মতর বিভাজন, ফাইন স্ট্রাকচার। এই সূক্ষ্মতর বিভাজন এই বোরের পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। বোরের পরমাণুর স্বীকার্যে MVR ইকুয়াল টু NH/2π এই শর্তটা প্রয়োগ করা হয়েছিল। এই শর্তটির কোনো তাত্ত্বিক ভিত্তি নেই, এই শর্তটির কোনো তাত্ত্বিক ভিত্তি নেই। তাহলে এই দেখলে মোটামুটি বোরের পরমাণু মডেলের ব্যর্থতা, সাফল্য, পরমাণুর গঠন আরও জানতে হলে আমাদের কিছু তত্ত্ব জানতে হবে। যেমন মনে করো ডি ব্রগলি ইলেকট্রনের দ্বৈত সত্তা, ডুয়াল নেচার অফ ইলেকট্রন। ডুয়াল নেচার অফ ইলেকট্রন, অর্থাৎ এই তত্ত্বটা দিয়েছিল ডি ব্রগলি, লুইস দ্য ব্রগলি, ডি ব্রগলি। ফোটন কণার ফোটন এর যেমন কণা ধর্ম আছে, তেমনি তার তরঙ্গ ধর্ম আছে। ডি ব্রগলি বললেন যে ইলেকট্রনের মতো ক্ষুদ্রতম কণারও কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় বর্তমান। তিনি একটা সমীকরণ প্রতিষ্ঠা করেন। এটা কণার যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে H/mv সমান হবে। অর্থাৎ এমটা কি হচ্ছে, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের মতো যদি কণা ধরি, ইলেকট্রনের ভর, ভি হচ্ছে বেগ, ইলেকট্রনের বেগ, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, অর্থাৎ ভরবেগ তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে ডি ব্রগলি বলছেন যে খুব ইলেকট্রনের এক ক্ষুদ্রতম কণা অত্যাধিক গতিশীল, সেই সব কণার তরঙ্গ থাকবে, আর তরঙ্গ থাকলে তার তরঙ্গ দৈর্ঘ্যও থাকবে। এটা কিভাবে এসেছে সেটা দেখো। আইনস্টাইনের ভর শক্তির সম্পর্ক হচ্ছে E=mc²। এটা তোমরা নিচু ক্লাসে পড়েছো। ভর এবং শক্তির সাথে যে সম্পর্ক, আমি আগের ক্লাসে শিখিয়েছি তোমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে E=hν। তাহলে এই দুটো সমান করি। hν = mc²,
এইচ নিউ সি বাই ল্যামডা, এটা আমরা আগের ক্লাসে জেনেছি। H by lambda equal to mc m equal to H by mc c, এটা আলোর বেগ, ইলেকট্রনের বেগ প্রায় আলোর বেগের কাছাকাছি। সেক্ষেত্রে আমরা সির পরিবর্তে ভি লিখতে পারি। ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এটা ডি ব্রগলি সমীকরণ। তাহলে ইলেকট্রনের ভরবেগ ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ ভরবেগ বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। এই সমীকরণটি অর্থাৎ ডি ব্রগলির যে সমীকরণটি ডেভিসন এবং জারমার কিছুটা মডিফাই করেন। ডেভিসন অ্যান্ড জারমার, ডেভিসন এবং জারমার কিছুটা মডিফাই করেন। ভি প্রভেদ মধ্যে বিভব প্রভেদ পার্থক্য ভি, ইলেকট্রনের সহিত পাঠানো হলো। তাহলে প্রতিটি ইলেকট্রনের শক্তি অর্জন করলো ই ইন্টু ভি। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে ভোল্ট, যে বিভব প্রভেদে পাঠানো হয়েছিল প্রতিটি ইলেকট্রনের শক্তি। এই শক্তি গতিশক্তির সমান হয় ইলেকট্রনের, এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তি ইকুয়াল টু ই ইন্টু ভি, ভি ইলেকট্রনের চার্জ, এম ভি স্কোয়ার টু ই ভি, এম ভি হোল স্কোয়ার ইকুয়াল টু টু এম ই ভি, এম ভি রুট ওভার টু এম ই ভি। ডি ব্রগলি সমীকরণ থেকে পাওয়া যাচ্ছে এইচ ইকুয়াল টু এম ভি, এইচ ডিভাইডেড বাই রুট ওভার টু এম ই ভি। ডেভিসন অ্যান্ড জারমার এই দুজন বিজ্ঞানী ডি ব্রগলি সমীকরণটিকে একটু মডিফাই করে এই ফর্মে দিলেন। যদি ইলেকট্রন ছাড়া অন্য কোনো কণা থাকে, ধরি তার আধান কিউ, তাহলে এই সমীকরণ অনুযায়ী লেখা যেতে পারে এইচ ইকুয়াল টু রুট ওভার টু এম কিউ ভি, এই সমীকরণ। আচ্ছা, এই ডি ব্রগলি সমীকরণ শুধু ইলেকট্রন বা আধানযুক্ত কণার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, গ্যাসীয় অণুর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তাহলে সমীকরণটা আমরা আবার লিখছি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, ভি গতিবেগ। গ্যাসের ক্ষেত্রে এই গতিবেগটাকে নেওয়া হয় আরএমএস ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, আরএমএস রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে ভি আরএমএস ইকুয়াল টু
√3kT/m। এগুলো গ্যাসের গতিতত্ত্ব থেকে পাওয়া গেছে এই মানগুলো। কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। বোলজম্যান কনস্ট্যান্ট কীভাবে পাওয়া যায়? গ্যাস কনস্ট্যান্ট আর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার, অর্থাৎ আর হচ্ছে এক মোল গ্যাসের ক্ষেত্রে যে মানটা, অর্থাৎ একটি অণুর জন্য যে মানটাকে বলা হয় বোলজম্যান কনস্ট্যান্ট, একটি অণুর ক্ষেত্রে R/n। আচ্ছা, এম হচ্ছে ও গ্যাসীয় অণুর ভর, টি টেম্পারেচার ইন অ্যাবসলিউট টেম্পারেচার। আচ্ছা, ল্যামডা ইকুয়াল টু H/m। এই ভির মানটা এখানে বসাচ্ছি। এইরকম সমীকরণ আসবে। এখানে বোলজম্যান ধ্রুবক, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, এম গ্যাসীয় অণুর ভর, টি উষ্ণতা। ইলেকট্রন যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্ম এবং তরঙ্গ, আমরা দুটো পরীক্ষা একটু কথা বলবো, যে কণার সাপেক্ষে এবং তরঙ্গ ধর্মের সাপেক্ষে, অর্থাৎ পরীক্ষামূলক প্রমাণ। জিঙ্ক সালফাইড ZnS প্রলিপ্ত পর্দার উপর যদি ইলেকট্রন দিয়ে আঘাত করা হয়, তাহলে যে জায়গায় আঘাত করবে সেই জায়গায় একটা চমক দেখা যাবে, অর্থাৎ স্টিনটিলেশন বলে এটা, চমক। অর্থাৎ যে জায়গায় ইলেকট্রন আঘাত করবে সেই জায়গাটা চমক দেখা যাবে, অর্থাৎ একটি বিন্দুতে যে জায়গায় আমি আঘাত করেছি জিঙ্ক সালফাইড স্ক্রিনের, জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দার উপরে, সেই জায়গায় একটি মাত্র চমক দেখা যাবে। যদি তরঙ্গ ধর্ম থাকতো এর, তাহলে কিছুটা অঞ্চল ছড়িয়ে পড়ত। অর্থাৎ কণা ধর্মের জন্য এই একটি জায়গায় মাত্র চমক দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইলেকট্রনের কণা ধর্মের একটা প্রমাণ। তরঙ্গ ধর্ম, ডেভিসন এবং জার্মার তিনি ইলেকট্রনের তরঙ্গ ধর্ম সাপেক্ষে এটা প্রমাণ করেছেন যে তড়িৎ ক্ষেত্রের দ্বারা প্রভাবিত ইলেকট্রন, অ্যাক্সিলারেটেড ইলেকট্রন, যদি নিকেলের উপর, নিকেল ক্যালাসের উপর আপতিত করা হয়, নিকেলের ক্যালাস, অর্থাৎ নিকেল ক্যালাসটি গ্রেটিং হিসাবে ব্যবহার হয়, গ্রেটিং, ডিফ্র্যাকশন গ্রেটিং হিসাবে ব্যবহার হয়, ডিফ্র্যাকশন গ্রেটিং হিসেবে ব্যবহার হয়। এই ক্যালাস থেকে নির্গত ইলেকট্রনটি একটি পর্দার উপরে যদি ফেলা যায়, তাহলে এইরকম
সমকেন্দ্রিক বলয় তৈরি হয়, সমকেন্দ্রিক বলয় তৈরি হয়। এই বলয়টি কিছুটা উজ্জ্বল, কিছু অংশ এগুলো উজ্জ্বল থাকে, আবার কিছু অংশ অন্ধকার থাকে, অর্থাৎ উজ্জ্বল থাকবে, অন্ধকার থাকবে। এগুলো বলে সমকেন্দ্রিক বলয়। ইলেকট্রন বিম ডিফ্র্যাকশন গ্রেটিং বলে এটাকে, ইলেকট্রন বিম ডিফ্র্যাকশন গ্রেটিং বলে, গ্রেটিং, ইলেকট্রন বিম ডিফ্র্যাকশন গ্রেটিং রিং, অর্থাৎ ডিফ্র্যাকশন রিং। আলো ধর্মর যেরকম এই ইলেকট্রনের ধর্মটাও ঠিক সেই রকমই। এখান থেকে প্রমাণ হয় যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, অর্থাৎ এটা একটি আলোকীয় ঘটনা। তাহলে আমরা ইলেকট্রন বিম ডিফ্র্যাকশন রিং থেকে সিদ্ধান্তে আসতে পারি যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। এই তরঙ্গ ধর্মের উপর ভিত্তি করে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করা হয়েছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ based on wave property of electron, অর্থাৎ ইলেকট্রনের তরঙ্গ ধর্মের উপর ভিত্তি করে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। এই ইলেকট্রনের তরঙ্গ ধর্ম ব্যবহার করে বিভিন্ন কেলাসের তল নির্ণয় করা যায়। কেলাসের তল এই তরঙ্গ ধর্ম ব্যবহার করে নির্ণয় করা যায়। সীমাবদ্ধতা, অর্থাৎ ডি ব্রগলির সমীকরণের সীমাবদ্ধতা কোথায়? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, আমরা এটা জানি। এটা মাইক্রোস্কোপিক পার্টিকেলের জন্য, অর্থাৎ সাব অ্যাটমিক পার্টিকেল যেগুলো। যদি ম্যাক্রোস্কোপিক পার্টিকেল হয়, অর্থাৎ গতিশীল বস্তু যেগুলো আমরা দেখতে পাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই ল্যামডার মান এত ছোট হয় যে সহজে নির্ণয় করা যায় না। এগুলো মানে আমাদের কাছে যা পদ্ধতি জানা আছে তার সাহায্যে এই তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায় না। এই ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য ডি ব্রগলি সূত্র প্রযোজ্য নয়। তাহলে আমরা একটা গণনা করে দেখি। একবার ইলেকট্রন নেব, আর একটা মনে করো একটা খেলার ছোট বল নেব, দুটো তরঙ্গ দৈর্ঘ্য দেখব যে জ্ঞাত যে পদ্ধতিগুলো আছে তার সাহায্যে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি কিনা। ধরো ইলেকট্রনের ভর, ইলেকট্রন তার ভর হচ্ছে 9.1 ×10⁻31 কিলোগ্রাম। ভেলোসিটি বেগ 1 × 10⁻⁻7 মিটার পার সেকেন্ড। তাহলে ল্যামডা কত হবে? আমরা এইচ বাই এম ভি,
এইচ হচ্ছে 6.626 প্ল্যাঙ্কের ধ্রুবক -34 জুল সেকেন্ড, 9.1 ইলেকট্রনের ভর, velocity 1 into 10 to the power -7 মিটার সেকেন্ড, আর এখানে একটা কিলোগ্রাম আছে কেজি, ইকুয়াল টু এটা দাঁড়াবে 7.27 10 to the power -11 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য দাঁড়াবে 7.27 10 to the -11 মিটার। এই তরঙ্গ দৈর্ঘ্য এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি। অতএব ইলেকট্রন এর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা জ্ঞাত পদ্ধতির সাহায্যে আমরা এটা মাপতে পারি। যে পদ্ধতিগুলো আমাদের মাপি সেটা ইলেকট্রনের ক্ষেত্রে প্রয়োগ করলে ওটা মাপা যাবে যে তরঙ্গ দৈর্ঘ্য এত আছে। আচ্ছা, এবার একটা ছোট বল নেওয়া হলো যার ভর হচ্ছে, বল নেওয়া হলো গতিশীল বল, ভর হচ্ছে 0.05 কিলোগ্রাম, এর গতিবেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। তাহলে ল্যামডা ইকুয়াল টু h/mv 6.626 10 to the power -34 জুল সেকেন্ড, এম হচ্ছে 0.05 কিলোগ্রাম, ইন্টু ভি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। তাহলে 1.25 ইন্টু 10 to the power -34 এত মিটার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 0.05 কিলোগ্রাম ওজন একটু বল, তার তরঙ্গ দৈর্ঘ্য 10 to the -34 অর্ডার। তাহলে এত ছোট মান যে আমাদের মাপার জন্য কোনো পদ্ধতি জানা নেই, সেজন্য ম্যাক্রোস্কোপিক বস্তু ক্ষেত্রে ডি ব্রগলির সমীকরণটি প্রযোজ্য নয়। অর্থাৎ আমরা বলতে পারি যে এই ল্যামডার কোনো তাৎপর্য নেই। তাহলে ডি ব্রগলির সমীকরণ ইলেকট্রনের মতো ছোট পার্টিকেলের তরঙ্গ দৈর্ঘ্য আমরা মাপতে পারি এই সমীকরণের সাহায্যে। ডি ব্রগলির সমীকরণের সাহায্যে যেটা আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাই, সেই তরঙ্গ দৈর্ঘ্য যেগুলোতে পরিমাপযোগ্য হবে, অর্থাৎ যে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, মনে করো ইলেকট্রন মাইক্রোস্কোপ, এগুলোতে ব্যবহার করা যায়। অর্থাৎ ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে এইসব যন্ত্রপাতি আবিষ্কার করা হয়েছে। আমরা শিখব হাইজেনবার্গের অন্বেষণ কি। আনসার্টেনটি প্রিন্সিপাল।
হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমাদের দৈনন্দিন জীবনে যেসব গতিশীল বস্তু আমরা দেখতে পাই তাদের অবস্থান এবং গতিবেগ আমরা সহজেই নির্ণয় করতে পারি, কিন্তু খুব ক্ষুদ্র কণা ইলেকট্রনের মতো তরঙ্গায়িত পথেই গতিশীল এইসব জাতীয় কণার অবস্থান এবং গতিবেগ একসঙ্গে নির্ণয় করা যায় না। সবসময় কিছুটা ত্রুটি থাকবে। ধরো একটি ইলেকট্রন এই পথে গতিশীল, তুমি এখান থেকে একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখবে ইলেকট্রনের অবস্থান গতিবেগ দেখতে চাচ্ছ, তাহলে এটার উপরে আলো ফেলতে হবে, ফোটন, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের ফোটন ফেলতে হবে। তবেই তো তুমি এখান থেকে দেখতে পাবে। কিন্তু এই আলোকরশ্মি ইলেকট্রনের উপর পড়ার পর ওর গতিপথ চেঞ্জ করে দিবে, এই পথে যাবে। আগের গতিপথ, আলোকরশ্মি পড়ার পর গতিপথ, প্রতিপথ গতি, এটা হচ্ছে নতুন গতিপথ, গতিপথ। এটা অর্থাৎ বিকিরণের আগের গতিপথ, এটা বিকিরণের পর নতুন গতিপথ। আমরা যেসব বস্তু দেখতে পাই আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য থেকে ওইসব বস্তুর তরঙ্গদৈর্ঘ্য বেশি, আকার বড়। আকার বড়র জন্য ওদের আমরা দেখতে পাই, কিন্তু ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য আর ফোটনের তরঙ্গদৈর্ঘ্য প্রায় কাছাকাছি। এর ফলে কি হয়, যদি আমরা তরঙ্গদৈর্ঘ্য বেশি করি তাহলে অবস্থানের অনিশ্চয়তা বাড়বে। অবস্থানের অনিশ্চয়তা, ওটাকে ডেলেক্স ধরা। আর যদি এই ফোটনের তরঙ্গদৈর্ঘ্য যদি কমানো হয়, অর্থাৎ কম্পাঙ্ক যদি বেশি থাকে, তাহলে ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা ডেল পি, পি সমান এম ভি, ভরবেগ অনিশ্চয়তা বাড়বে। তাহলে ডেল এক্স অবস্থানের অনিশ্চয়তা বাড়লে ভরবেগের অনিশ্চয়তা কমবে, আবার ভরবেগের অনিশ্চয়তা কমলে, ভরবেগের অনিশ্চয়তা বাড়লে অবস্থানের অনিশ্চয়তা বাড়বে। অর্থাৎ একটা অপরটার বিপরীত হচ্ছে, অর্থাৎ এর অবস্থানের অনিশ্চয়তা বাড়লে এর কমবে, এর বাড়লে এর কমবে। যদি একটি নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গদৈর্ঘ্য যদি আমি এর উপর আপাতিত করি, তাহলে ডেল এক্সের অনিশ্চয়তাও থাকবে, ভরবেগের অনিশ্চয়তাও থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রনের মতো সাব অ্যাটমিক পার্টিকেলের একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ নির্ভুলভাবে গণনা করা সম্ভব নয়।
এই কারণে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপলে অর্থাৎ হাইজেনবার্গ বলেছেন the more precisely position is determined, the less the momentum is known in this instant. The more precisely position is determined, the less the momentum is known in this instant. Vice versa. Heisenberg 1927 হাইজেনবার্গ তিনি এই কথা বলেছেন যে সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে অবস্থান পজিশন অ্যান্ড ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে নির্ণয় করা যায় না। অর্থাৎ যদি আমরা পজিশন যদি নির্ণয় করতে যাই তার অনিশ্চয়তা ডেল এক্স, পজিশন সবসময় এইটুকু পরিমাণ আনসার্টেনিটি থাকবে, ইনটু ডেল পি মোমেন্টামের অনিশ্চয়তা, এর গুণফল h/4π এর সমান হবে অথবা তার থেকে বেশি হবে। এটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপলের গাণিতিক রূপ। তাই লিখতে পারি ডেল এক্স এম ডেল ভি, কারণ কোনো একটি কণার ক্ষেত্রে মাস নির্দিষ্ট পাই। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা ধরি এটা, আমরা গণনা করে দেখি যে ইলেকট্রনের ক্ষেত্রে আনসার্টেন পজিশন আনসার্টেন ভেলোসিটির গুণফলের মান কত দাঁড়ায়। তাহলে ডেল এক্স ইন্টু ডেল ভি, এই প্ল্যাঙ্কের ধ্রুবক, জুল সেকেন্ড 3.14, m mass of the electron 9.11 10 to the power minus 31 kilogram equal to 5.8 10 to the power minus 5 joule per kg। জুল সেকেন্ড পার কেজি, এইটা দাঁড়াবে, এইটুকু অনিশ্চয়তা। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে আনসার্টেন ইন পজিশন অ্যান্ড আনসার্টেন ভেলোসিটির এর গুণফল 5.8 × 5 জুল সেকেন্ড পার কেজি। আচ্ছা, এই সমীকরণে যদি ডেল এক্স আনসার্টেন ইন পজিশন যদি 0 হয়, অর্থাৎ খুব নির্ভুলভাবে অবস্থান যদি জানা যায়,
তাহলে এম ডেল ভি অসীম হয়ে যাবে, অথবা এটা যদি 0 হয় এটা অসীম হয়ে যাবে। এক নম্বর। 2 নম্বর, ডেল এক্সের মান যত কম হবে ডেল পির মান তত বেশি হবে, আবার ডেল পির মান যত বেশি হবে এটার মান তত কম হবে। অর্থাৎ এটার মান কম হলে এর বেশি হবে, এর কম হলে এর বেশি হবে। কেন এরকম ঘটে? কারণ ইলেকট্রনের তরঙ্গ ধর্ম থাকার জন্য এই অনিশ্চয়তাটা দেখা দেয়। ইলেকট্রনের তরঙ্গ ধর্ম থাকার জন্য এই রকম অনিশ্চয়তা দেখা দেয়। আচ্ছা, পদার্থের গতি সংক্রান্ত পরস্পর নির্ভরশীল, পদার্থের গতি সংক্রান্ত পরস্পর নির্ভরশীল স্থিতিমাপগুলির অর্থাৎ ক্যানোনিক্যাল কনজুগেট অফ মোশন, এদের ক্ষেত্রেও হাইজেনবার্গের আনসার্টি প্রিন্সিপল ফলো করে। আচ্ছা, ভরবেগ ইকুয়াল টু, আমরা লিখতে পারি ভর ইন্টু বেগ ডিভাইড বাই সময় ইন্টু সময়, এটা আমরা লিখতে পারি। তাহলে ভর বেগ বাই সময় হচ্ছে ত্বরণ ইন্টু সময়, ভর ইন্টু ত্বরণ। তোমরা জানো পি ইকুয়াল টু এম এফ, এগুলো 9, 10 তোমরা শিখে এসছো। তো ভর ত্বরণ বল বলতে পারি ইন্টু সময়। তাহলে ভরবেগ গুণ দূরত্ব অর্থাৎ অবস্থান বল ইন্টু দূরত্ব ইন্টু সময়, বল ইন্টু দূরত্ব শক্তি ইন্টু সময়। তাহলে আনসার্টি প্রিন্সিপলের মধ্যে যদি আমরা এটাকে প্রয়োগ করি তাহলে কি দাঁড়াবে? আনসার্টি ইন এনার্জি যদি হয় ডেল ই ইন্টু সময় ডেল টি এইচ বাই 4 পাইয়ের সমান বা তার থেকে বেশি, ডেল ই ইন্টু ডেল টি এইচ বাই 4 পাইয়ের সমান বা বেশি। অর্থাৎ গতি সংক্রান্ত পরস্পর নির্ভরশীল স্থিতিমাপগুলির ক্ষেত্রেও হাইজেনবার্গের আনসার্টি প্রিন্সিপল প্রয়োগ করা যায়। আবর্ত গতির ক্ষেত্রেও কিন্তু একই রকম সূত্র প্রয়োগ করা যায়। এটা তোমাদের লাগবে না, তাও লিখে দিচ্ছি আমি, ডেল ফাই ইন্টু ডেল থিটা এইচ বাই 4 পাই। আবর্ত গতির ক্ষেত্রেও এই সূত্রটা প্রযোজ্য। আচ্ছা, এই হাইজেনবার্গের আনসার্টিনি প্রিন্সিপলের সাহায্যে আমরা একটা জিনিস দেখব যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের মধ্যে যদি ইলেকট্রন থাকতে পারে কিনা সে বিষয়ে আমরা আনসার্টিনি প্রিন্সিপল থেকে দেখব। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না, এটা আমাদের হাইজেনবার্গের আনসার্টিনি প্রিন্সিপল থেকে ব্যাখ্যা দিতে হবে।
তা নিউক্লিয়াসের ব্যাসার্ধ ধরি মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকে। ব্যাসার্ধ 10⁻⁻15 মিটারের কাছাকাছি থাকে। এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তাহলে ডেল এক্স ইন্টু এম ডেল ভি h/4π। এখান থেকে আমরা আনসার্টেনিটি ভেলোসিটিটা ক্যালকুলেট করব। যেটা আমরা এখন ক্যালকুলেট করব, এটা আমরা সমান ধরে নিই। এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, আর এটা জুল, এইচের মান জুলে নাও, জুল সেকেন্ড, 4π3.14 ডেল এক্স এই মানটা নাও। এই ব্যাসার্ধটাই হবে হচ্ছে আনসার্টেনিটি ইন পজিশন, অর্থাৎ ডেল এক্সের তাই মান হবে 10⁻15 মিটার। mass of the electron kilogram মিটার, এটা মিটার মিটার কিলোগ্রাম। অর্থাৎ এই গণনা করলে তোমরা দেখতে পাবে যে 5.8 10⁻10 মিটার, 5.8 মিটার। অর্থাৎ আলোর বেগ হচ্ছে 3.8 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আলোর বেগের থেকে কত গুণ বড় এটা? এটা সম্ভব নয়। অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসে থাকার সম্ভাবনা নেই, কারণ আলোর বেগের থেকে বহু গুণে বেশি ইলেকট্রনের বেগ নিউক্লিয়াসের মধ্যে, কারণ এই গতিবেগ সম্ভব নয়। অর্থাৎ নিউক্লিয়াসে ইলেকট্রনের অবস্থিতি সম্ভব নয়। আচ্ছা, আমরা একটা গণনা শিখব আনসার্টেনিটি প্রিন্সিপলের সমীকরণের সাহায্যে কিভাবে গণনাগুলো করতে হয়। দেখো, একটি ইলেকট্রনের ভর দেওয়া আছে এত, গতিবেগ দেওয়া আছে এত, এই গতিবেগের এত % অনিশ্চিত, অর্থাৎ আনসার্টেনিটি ভেলোসিটি হচ্ছে এটা, মাস এটা, ইলেকট্রনটির অবস্থানের অনিশ্চয়তা কত হবে। তোমাকে জানতে দিয়েছে ডেল এক্স কত হবে, তাহলে আমরা জানি ডেল এক্স ইন্টু ডেল পি ভরবেগের অনিশ্চয়তা ইকুয়াল টু অর গ্রেটার দেন h/4π। তাহলে ডেল এক্স h/4π, ডেল পি হচ্ছে এম ডেল ভি। আমরা এখানে ডেল ভি আলাদাভাবে ক্যালকুলেট করে নিই, এই বেগের এত % অনিশ্চিত, তাহলে প্লাস মাইনাস 3.0 10⁻4 ইন্টু 0.011 ডিভাইডেড বাই 100 মিটার
পার সেকেন্ড। তাহলে তোমার 3+-3.3 মিটার পার সেকেন্ড ডেল ভি। তাহলে এই মানটা আমরা এখানে বসাবো 6.626 34 জুল সেকেন্ড, 4 × 3.14। মাস দেওয়া ছিল ইলেকট্রনের 9.1, 10⁻31 কিলোগ্রাম। ডেল ভি পেয়েছি আমরা 3.3 মিটার পার সেকেন্ড। তার মানে এটা হচ্ছে প্লাস মাইনাস, তাহলে ডেল এক্স কিন্তু দাঁড়াবে, এটা যদি আমরা সরল করি তাহলে দাঁড়াবে 1.76 10⁻³ মিটার। তাহলে অনিশ্চয়তা দাঁড়াবে 1.76 10⁻³ মিটার। তাহলে যে মানটা পার্সেন্টেজ অনিশ্চয়তা দেওয়া থাকবে সেটাকে এটার সাথে গুণ করে 100 দিয়ে ভাগ করতে হবে, তারপর হাইজেনবার্গের আনসারটি প্রিন্সিপাল মধ্যে বসাতে হবে, করে এখান থেকে অবস্থানের অনিশ্চয়তাটা গণনা করতে হবে। তোমাদের পরীক্ষার সাথে এই ধরনের অঙ্ক থাকে, এরকম বাড়িতে 2-1টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। 300 বিভব প্রভেদের মধ্যে দিয়ে যাওয়ার ফলে একটি ইলেকট্রনের গতিবেগ এবং ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে। অর্থাৎ এর একটু আগে আমি ডি ব্রগলির সমীকরণটা পড়িয়েছি, ওটার উপর বেস করে কী ধরনের অঙ্ক থাকে পরীক্ষায় তোমরা একটু দেখো। একটা বিভব প্রভেদের মধ্যে দিয়ে যার মান 300 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যাওয়ার ফলে একটি ইলেকট্রনের গতিবেগ এবং ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে। তো বিভব প্রভেদের মধ্যে দিয়ে ইলেকট্রন যাওয়ার ফলে ইলেকট্রনের শক্তি সঞ্চয় হবে, সেটা গতিশক্তি আকারে থাকবে। তাহলে 12 mv² E × V। তাহলে ভি কত হলো 2eV/m। এইখান থেকে আমরা মানগুলো বসাবো। একটা ইলেকট্রনের চার্জ 1.6 10⁻−19 কুলম, 300 ভোল্ট ডিভাইডেড মাস অফ দ্য ইলেকট্রন 9.11 10⁻−31 কিলোগ্রাম। এটা যদি গণনা করো তাহলে পাবে হচ্ছে 1.0819 10⁻7 মিটার পার সেকেন্ড 2eV/m। এর মান বসাও, ভোল্ট 300, মাস অফ দ্য ইলেকট্রন বসাও, তাহলে ইলেকট্রনের গতিবেগ এত। এবার আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব, ল্যামডা = h/mv। h 6.626 10⁻−34 জুল সেকেন্ড, মাস 1.11 10⁻31 কিলোগ্রাম, ভি হচ্ছে 1.08 10⁻7 মিটার পার সেকেন্ড। এটা আমরা ডি ব্রগলি সমীকরণের মধ্যে বসালাম।
তাহলে এই মানটা তোমাদের আসবে 70.8 10⁻12 মিটার, অর্থাৎ 70.8 পিকোমিটার। 1 পিকোমিটার ইকুয়াল টু 10⁻12 মিটার। তাহলে এইভাবে অঙ্কগুলো তোমরা সলভ করবে বাড়িতে। বইয়ের মধ্যে যত এক্সারসাইজ আছে তোমরা এগুলো এইভাবে সলভ করবে। তাহলে আজকে আমি পড়ালাম হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডি ব্রগলি দ্বৈত সূত্র, এর পরের দিন আমরা ক্লাসে পরমাণুর গঠন শিখব, ত্রিমাত্রিক গঠন।